কি অবস্থা? ভালো আছেন? আপনাকে এই তো ভাই স্বাগতম। আলহামদুলিল্লাহ ভালো। ভাই। আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আপনার কেমন যাচ্ছে ভাই কাজকর্ম? এই তো আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনাকে অনেকদিন দেখছিলাম Upwork এ হিউজ লেভেলের ইনকাম। আপনি একদম টপ রেটেড ফ্রিল্যান্সার। আপনার কাছে আমার এই প্রশ্নটা যে আপনি এতগুলো কাজকর্ম কিভাবে পেয়েছেন? আপনি সবগুলো জবে কি বিট করেছেন নাকি আপনি ইনভাইটেশন পেয়েছেন? আমার এখন পর্যন্ত প্রায় ১৭-১৮ টার মতো কাজ করা হয়েছে। ১৭-১৮ টা প্রজেক্ট, ১৭-১৮ টা ক্লায়েন্ট না হয়তো ১০-১২ টা। তো প্রত্যেকটা কাজই কিন্তু আমি বিড করে পাইনি। ইভেন আমি বিড করে কাজ পেয়েছি মাত্র একটা। বাদবাকি কাজগুলো ইনভাইটেশন থেকে পাওয়া। এবং এর মাঝে Upwork এর ১ম যে কাজ আমার সেটা পেয়েছিলাম আমার প্রজেক্টের মাধ্যমে। Fiverr এ গিগ, Upwork এ প্রজেক্ট। ও মানে ১ম ক্লায়েন্ট পেয়েছেন ওই প্রজেক্ট থেকে? হ্যাঁ, প্রজেক্টে ও ১ম ক্লায়েন্ট। ভেরি ইন্টারেস্টিং। মানে এমন মানে হয়েছে যে প্রজেক্টটা আমি রাতে কমপ্লিট করে ঘুমিয়েছি। মোটামুটি হয়তো রাত ১২টা ১টার দিকে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে কেউ একজন নক করেছে ওই প্রজেক্টে। ওটা কেমন অ্যামাউন্ট এর ছিল? কত অ্যামাউন্ট? আমার Upwork এর ১ম প্রজেক্ট ছিল মাত্র $৪০। তবে ওই মানে সেম ক্লায়েন্টের কাছ থেকেই মানে $৪০ দিয়ে শুরু করার পর আনুমানিক প্রায় হয়তো $৩,০০০ মতো আর্ন হয়েছে ওই একই ক্লায়েন্টের থেকে। আপনি যখন কাজ শুরু করছিলেন বা জার্নিটা শুরু করছিলেন Upwork এ, আপনি কত বছর অপেক্ষা করেছেন কাজ পাইতে? বা ওখানে রেগুলার কাজ পাওয়া যায় নাকি মাঝে, মাঝে ওয়েট করা লাগে? অনেকটা সময় এরকম মনে হয় যে আজকে কাজ নাই বা ১ মাস কাজ নাই। হঠাৎ করে একটা পাইলাম। হ্যাঁ, এরকম ব্যাপার তো প্রায়ই ঘটে। নিয়মিতই ঘটে যারা নতুন অবস্থায় থাকে। এমনকি টপ রেটেড হওয়ার পরেও এরকম সময় পার করা লাগে। তবে যাদের প্রোফাইল অনেক গ্রোইং এবং অনেক হিউজ একটা আর্নিং হয়ে গেছে, দেখা গেল যে লম্বা সময় ধরে এই প্লেসে আছে, তাদের জন্য এমনটা হয় না। বাট শুরুতে যারা আছে টপ রেটেড হয়ে গেলে কিন্তু Upwork এ এমন কোনো কিছুই না। Upwork এ টপ রেটেড হওয়া খুবই সহজ। রিকোয়ারমেন্ট হচ্ছে ২ টা। ১ নম্বর হচ্ছে যে ২ টা সেপারেট মানে আলাদা ক্লায়েন্ট হওয়া লাগবে। ২ নম্বর হচ্ছে যে ২ টা ক্লায়েন্টের থেকে ২ টা রিভিউ থাকা লাগবে এবং জব সাকসেস রেটেড পার্সেন্ট হওয়া লাগবে। এই ২ টা রিকোয়ারমেন্ট যদি হয় তাহলে কিন্তু আপনি টপ রেটেড হয়ে যাবে। মানে আপনি $১০ আর্ন করার পরেও কিন্তু টপ রেটেড হয়ে যেতে পারেন Upwork এ। তো Upwork এ হুম, এখন হুম। বর্তমান সময়ে Upwork এর যে রিকোয়ারমেন্ট তাতে টপ রেটেড হওয়া এমন কোনো বিষয় না। আর টপ রেটেড হওয়ার পরে স্ট্রাগল করা এটা খুবই নরমাল। তো Upwork এ যেহেতু আমি অনেকদিন থেকে কাজ করি, তো অনেক রিসার্চ করার কারণে অনেক বিষয় আমার সামনে এসেছে। তো প্রোফাইল র‍্যাংকিং সিস্টেমের অন্যতম বড় ফ্যাক্টর হচ্ছে যে আপনার পাস্ট যে প্রজেক্ট গুলো আছে সেই প্রজেক্ট গুলোর যে প্রজেক্ট টাইটেল থাকে যে এসইও স্পেশালিস্ট ফর হয়তো ল ফার্ম এই ধরনের। তো এই যে হ্যাঁ, প্রজেক্ট টাইটেল এসইও স্পেশালিস্ট কথাটা আছে না? এখন হ্যাঁ, হ্যাঁ। এইটা আপনার প্রোফাইলের র‍্যাংকিং এর ক্ষেত্রে কাজ করবে। দেখা গেল যে আপনার Upwork এর প্রজেক্টে আছে এবং Upwork এর টাইটেলে আছে। এই ২ টা যদি ম্যাচ করে আবার ক্লায়েন্ট যখন সার্চ করবে এসইও স্পেশালিস্ট লিখে, তো হুম, এভাবে যখন ৩ টা একসাথে ম্যাচ করে তখন এটা র‍্যাংকিং ফ্যাক্টর হিসেবে কাজ করে এবং ভালো র‍্যাংক করে। তো যাদের অনেক বেশি কাজ আছে, দেখা গেল যে একজনের প্রজেক্টে আছে ১০০ প্লাস কাজ করা, যেখানে প্রজেক্টের টাইটেল ছিল এসইও স্পেশালিস্ট। আর আমার আছে হয়তো ৬-৭ টা। তো Upwork ডেফিনিটলি মানে নতুন হিসেবে মাঝে মধ্যে আমাকেও র‍্যাংক দেয়। কিন্তু মেক্সিমাম টাইম ওই যে যার ১০০ টাতে Upwork এ প্রজেক্টে এসইও স্পেশালিস্ট ছিল তাকেই কিন্তু র‍্যাংকিং দিবে এবং সেই শুরুর দিকে থাকার সম্ভাবনা বেশি। এক সময় এই ধরনের কাজ উনি অলরেডি করেছে। ওই নিচের দিকে কিন্তু এই সিরিয়াল গুলো থেকেই যায়। তো ওইটার উপর হুম। ডিপেন্ড করে র‍্যাংক করে। ও হ্যাঁ, একদম ইন্টারেস্টিং। তাই। মানে Upwork এর র‍্যাংকিং ফ্যাক্টর আমি মোটামুটি মোটা দাগে ৩ টা বিষয় ভাগ করতে পারি। সেটা হচ্ছে ১ নম্বরে আপনার টাইটেল, মানে ক্লায়েন্ট যে কিওয়ার্ড দিয়ে সার্চ দিবে সেটা যদি হ্যাঁ, আপনার টাইটেল থাকে তাহলে র‍্যাংক করার পসিবিলিটি অনেক বেড়ে যায়। ২ নম্বর হচ্ছে যে ওই যে পাস্ট প্রজেক্টের যে টাইটেল হ্যাঁ, এইটা। আর ৩ নম্বর হচ্ছে যে অ্যাক্টিভ থাকা। মানে আপনার হ্যাঁ। সবকিছু ম্যাচ করছে, সবকিছু ঠিক আছে। কিন্তু লাস্ট হয়তো ২-৩ দিন আপনি Upwork এ একবারও অ্যাক্টিভই হননি। মানে আপনি রিফ্রেশ দেননি বা ঢুকেনইনি Upwork এ। তাহলে কিন্তু কাজ করবে না। আপনার ১ম ২ টা থাকার পর নিয়মিত অ্যাক্টিভ থাকা লাগবে। এই ৩ টা যদি একসাথে হয় তাহলে আপনার প্রোফাইল ডেফিনিটলি র‍্যাংক করবে। আদারওয়াইজ সম্ভাবনা খুবই কম। তো ভাই Upwork এর জার্নিটা কবে থেকে শুরু হয়েছিল? ২০২৪ সালের জানুয়ারি মানে শুরুর দিকে আরকি, এবং আমি ১ম কাজ পাই ২০২৪ সালের জানুয়ারির ১৪ তারিখে সম্ভবত Upwork থেকে। এখন পর্যন্ত আপনার হাইয়েস্ট অ্যামাউন্ট এর প্রজেক্ট কত ছিল? মান্থলি প্রজেক্টের ক্ষেত্রে আমার আসলে Upwork এ যেহেতু কম্পিটিশন বেশি লো প্রাইসে, সো ওখানে হ্যাঁ, কমই ছিল। মান্থলি প্রজেক্টের ক্ষেত্রে বলতে গেলে এভারেজে $২০০-৩০০ মান্থলি এরকম হয়তো কাজ থেকেছে। বাট অন টাইম কন্ট্রাক্ট এর ক্ষেত্রে একটা প্রায় $৯০০ এর কাজ ছিল। ওইটাই হাই। এমন একটা সময় ছিল যখন Upwork এ প্রায় ডেইলি আমার ১ টা ২ টা করে ইনভাইটেশন থাকতো। তো ওই যে বললাম না যে অ্যাক্টিভ না থাকলে ১ম ২ টা যদি আপনার রিকোয়ারমেন্ট মিলেও কিন্তু যদি আপনি অ্যাক্টিভ না থাকেন তাহলে কিন্তু আপনার র‍্যাংকিং হবে না। সো ওই জায়গা থেকে আমি ডেইলি ১ টা ২ টা করে ইনভাইটেশন পেতাম। এমন পর্যায়ে দেখা গেল যে হয়তো কোনো এক কারণে আর ওভাবে অ্যাক্টিভ থাকা হয়নি। কি করলাম না করলাম।
এরপরে দেখি যে আর কোনো ইনভাইটেশন নাই তো নাই। মানে ফ্রিল্যান্সিং সেক্টরে আরকি, আইটি সেক্টরে যে কাজ শেখা বেশি কঠিন নাকি ক্লায়েন্ট পাওয়া বেশি কঠিন? আচ্ছা আপনি বলেন কোনটা বেশি কঠিন? 100% ডেফিনিটলি ক্লায়েন্ট পাওয়াটা একটু কঠিন। কারণ এইটার জন্যই তো সকল কোম্পানি স্ট্রাগল করে। দেখেন, যেকোনো কোম্পানি তাদের ক্লায়েন্ট পাওয়ার জন্য ব্যয় করে। যেকোনোভাবে। হুম, তারা শুধু তাদের ক্লায়েন্ট পেতে চায়। আমি ২ বছর স্ট্রাগল করছি। আমি যখন Fiverr এ একটা কাজ পাইলাম, তখন আপনাকে আমি ইনভাইট পাঠাইলাম, "ভাই আমার একটু হেল্প করেন। আপনি আমার সঙ্গে হ্যাঁ, কাজ করছিলেন।" আমার কিন্তু ওটা ১ম ক্লায়েন্ট Fiverr থেকে পাইছিলাম। তারপর থেকে আমার কাছে কোনো কাজ থাকে হুম, না। তখন আমি LinkedIn এর মধ্যে ওই সময় আমি রিসার্চ করা শুরু করি যে LinkedIn এর মধ্যে কিভাবে টপ ভয়েস ব্যাচ পাইতে হয়, আর LinkedIn এ কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিং করতে হয়। একটা পুরো রিসার্চ করার পর আমি ওখানে কনসিস্টেন্সি হয়ে যাই। ওখানে রেগুলার থেকে যাই। ওখানে নিজের ব্যাপারে একটা পার্সোনাল ব্র্যান্ডিং করতেছি। টানা ২ বছর পর গিয়ে একটা ক্লায়েন্টের সঙ্গে আমি অফার করছি তারে যে, "এরকম ব্যাপার, ও আপনি যদি এই অফারটা অ্যাকসেপ্ট করেন তাহলে এরকম একটা অ্যাকাউন্ট পাইবেন।" এরকম। তো উনি অফারটা অ্যাকসেপ্ট করে। ক্লায়েন্ট পাওয়ার যে স্ট্রাগল টা আমি নিজে ফেস করছি এই বিষয়টা। রেফারের মাধ্যমে আমার এখন ক্লায়েন্ট আসছে। আপনার এই পর্যন্ত Upwork থেকে কিরকম লেভেলের ইনকাম হয়েছে? প্রায় 6 to 6 কে। প্রত্যেকটা মিডিয়াতেই আপনার উপস্থিত থাকা উচিত। কারণ আমি হ্যাঁ, হ্যাঁ। ফেসবুকেও কাজ পেয়েছি, আবার লিঙ্কডইন এও কাজ পেয়েছি। যেকোনো একটাকে আপনাকে ইফেক্টিভলি ব্যবহার করতে জানতে হবে। এটা হইতে পারে আপনি YouTube খুব ভালো পারেন, YouTube এর অ্যালগরিদম খুব ভালো বোঝেন, অথবা আপনি হইতে পারে Twitter এর অ্যালগরিদম খুব ভালো বোঝেন, অথবা LinkedIn। যেকোনো একটা সোশ্যাল মিডিয়াকে আপনাকে পিক করতে হবে। প্রপার ভাবে যেকোনো একটা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে জানলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনার ট্রাফিক এনে দিবে। সব জায়গায় আপনি তখন বিস্তার হয়ে যাবেন। আচ্ছা ভাই, আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাইছিলাম। সেটা হচ্ছে, আপনি যে Upwork এ যে ক্লায়েন্ট গুলোর সঙ্গে কাজ করেন, তাদের সঙ্গে কি আপনি LinkedIn এ কিংবা Facebook এ কানেক্টেড হওয়ার চেষ্টা করেন না? না, আমি চেষ্টা করি। না করার পিছনে অন্যতম কারণ হলো যে পেমেন্ট সিস্টেম। আমাদের বাংলাদেশে যেহেতু PayPal নাই, সো আউট অফ মার্কেট প্লেসে গেলেই পেমেন্টের একটা ঝামেলা থাকে। না, এটা ভুল, ঠিক আছে? পেমেন্ট সিস্টেম কোনো আপ সমস্যাই না বাংলাদেশে, আমি মনে করি। Payoneer এ যখন ইনভয়েস পাঠাবেন তখন তো সেখানে সে PayPal এ পেমেন্ট করে দিতে পারবে। সিম্পল। আপনার সঙ্গে যেই কাজ করছে, দেখেন কিছুদিন আগে সৌদি আরবের একটা ক্লায়েন্টের সঙ্গে কাজ করছি। PayPal আছে, সবকিছু আছে মনে করেন। হ্যাঁ, আমারে বলে একটা পেমেন্ট রিকোয়েস্ট পাঠাও। আমি বলছি আমি তো Payoneer ইউজ করি। বলতেছে, "কি ইউজ করো? কোনো ব্যাপার না। শুধু বলো আমি কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবো কিনা?" ২ মিনিটের মধ্যে Payoneer এর মধ্যে চলে আসছে। আর এখনো যে ২ টা ক্লায়েন্টের সঙ্গে কাজ করছি, এরা আগে Payoneer এ দিত। কিন্তু এখন হচ্ছে ওরা ২ জনেই Remitly ইউজ করে। Remitly নামের একটা অ্যাপ ইউজ করে। আর আমার বিকাশ অ্যাকাউন্ট তাদেরকে দেওয়া আছে। আপনার যে ক্লায়েন্ট গুলো ছিল তারাই কি রেমিটলি ইউজ করতো আগে থেকেই নাকি আপনি বলার পরে না। রেমিটলি ইউজ করছে? না, পরে ইউজ করতেছে। তারা এই কথাটা আ আরেকজনের কাছ থেকে শুনছে। ক্লায়েন্ট আমাকে বলতেছে যে, আমার একজন ফ্রেন্ড তারা Remitly দ্বারা ইন্ডিয়াতে পেমেন্ট করে। আমি কি তোমাকে পেমেন্ট করতে পারি না? আমি তখন বলতেছি, ও "এ দেখেন তো, ট্রাই করে দেখেন। বিকাশ যদি অপশন থাকে।" কচ্ছে, "হ্যাঁ, বিকাশ অপশন আছে এখানে।" ওরা ডাইরেক্টলি পে করে দেয়। আমার বিকাশে চলে আসে নোটিফিকেশন। না, আপনার ক্লায়েন্ট যদি একটু স্মার্ট হয় তাহলে পেমেন্ট হ্যাঁ, নিয়ে কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, অনেক হ্যাঁ। ওয়ে আছে। এটা আগেও জেনেছি, জানি, অনেক ওয়েতে নিয়েছি। আমি তো যখন ১ম মানে আমি কিন্তু ১ম কাজ আউট অফ মার্কেট প্লেস এ করি। তো ওই ১ম কাজ ১ম ক্লায়েন্টের থেকে কিন্তু আমি জুম এ পেমেন্ট নিয়েছি। হয়ে গেছে। মনে করেন আপনি Upwork এ তার সঙ্গে কাজ করছেন। তার সঙ্গে আপনার চীনা পরিচিত একটা হয়ে গেছে অলরেডি Upwork এর মধ্যে। একটা র‍্যাপিড বিল্ড হয়ে গেছে। তাহলে আপনি যদি সোশ্যাল মিডিয়া প্রোফাইলে তারে যেয়ে বলেন, "হে, হাই, আমি বাশির। কিছুদিন আগে আপনার কাজ করলাম যে," এরকমভাবে মেনশন করে যদি আপনি বলেন, তখন সে কি আপনার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না? অবশ্যই করবে। হ্যাঁ, অবশ্যই করবে। তো তখন তার সঙ্গে ওখানে একটু কানেকশন থেকে যান এবং তার কি পোস্ট করতেছে বা কি কমেন্ট করতেছে, তার কমেন্ট গুলো পড়েন। লাইক, কমেন্ট করেন, প্রতিনিয়ত জিজ্ঞাসাবাদ করেন। একটা সম্পর্কের মধ্যে থেকেই যান। ওই সম্পর্ক থেকেই দেখবেন যে আপনি বিগ অ্যামাউন্ট এর একটা প্রজেক্ট পেয়ে যাবেন ওখানেই। তাহলে তো বুঝতে পারবেন যে তারা জবে লোক নিচ্ছে বা তাদের কাজের লোকের প্রয়োজন হচ্ছে। তখন কিন্তু হ্যাঁ, তাদের অফার করা যায়। হ্যাঁ, ঠিক আছে ভাই। আজকের আলোচনা এই পর্যন্তই। আমরা অনেক দূর আগাইলাম। এর পরবর্তীতে আরেকটা আলোচনা করার চেষ্টা করব। তো ঠিক আছে হ্যাঁ ভাই, ভাই, ভালো থাকবেন। ইনশাআল্লাহ হুম। এরপরে আবারও দেখা হবে। আবারও কোনো টপিকস নিয়ে হয়তো আমরা আলোচনা করব।